ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা রোজ এসএসসির ফ্রি ক্লাস করছি। যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছেন, যারা কোচিং ছাড়া নিজে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্যই এই উদ্যোগ। তো আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, একটু যারা প্রিপারেশন নিচ্ছেন ইতিহাসের তাদের সাথে একটু শেয়ার করবেন, যাতে একটু ভিডিওগুলো তাদের কাছেও পৌঁছায়। ওকে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তো ভিয়েনা কংগ্রেস এবং মেটার্নিক ইউরোপের ইতিহাস আমরা শুরু করেছি সহজ ভাষায় যাতে বোঝা যায়। তো আজকে আমরা ভিয়েনা কংগ্রেস এবং মেটার্নিক নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত শুনতে থাকুন, কারণ টপিকটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা। তো ভিয়েনা কংগ্রেস মোটামুটিভাবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠিত হচ্ছে একটা সম্মেলনকে বা কনফারেন্সকে কংগ্রেস বলা হচ্ছে। ওকে, কংগ্রেস এখানে কোনো পার্টির নাম নয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভিয়েনা কংগ্রেস মানে একটা সম্মেলন, একটা কনফারেন্স, বা একটা অনেকগুলো নেতা এক জায়গায় মিলিত হয়েছেন এবং ইউরোপের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেই নিয়ে আলোচনা হবে। এইরকম একটা কনফারেন্সের নাম ভিয়েনা কংগ্রেস। মোটামুটিভাবে 1814-15 এই সময়কালে ভিয়েনা কংগ্রেস হচ্ছে। এবং এর মূল লক্ষ্য কি ছিল? ভিয়েনা কংগ্রেসের লক্ষ্য ছিল নেপোলিয়নের পরবর্তীকালের যে ইউরোপ, সেই ইউরোপের রিস্ট্রাকচার করা বা পুনর্গঠন করা। অর্থাৎ নেপোলিয়ন একটা সময় ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং আমরা আগের দিনই নেপোলিয়ন সংক্রান্ত ক্লাসটি করেছি। আমরা জানি 1814 সাল নাগাদ তিনি ওয়াটারলু যুদ্ধে হারছেন এবং নেপোলিয়নের ক্ষমতার পতন ঘটছে। তো তার পরবর্তীকালে একটা কনফারেন্স হচ্ছে, যেটার নামই হচ্ছে ভিয়েনা কংগ্রেস। এবং এই কনফারেন্সে মূলত ইউরোপের কি ভবিষ্যৎ হবে, ইউরোপের দেশগুলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান নয়, ফ্রান্স, জার্মানি, ইতালি, এই যে দেশগুলোর ভবিষ্যৎ কি, এই সংক্রান্ত একটা আলোচনা এখানে করার জন্য এই কনফারেন্সের ডাক দেওয়া হচ্ছে। ওকে, মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রকে পুনরুদ্ধার করা। মূল লক্ষ্য ছিল ইউরোপের নিজের নিজের দেশের সীমানা পুনর্নির্ধারণ করা। মূল লক্ষ্য ছিল শক্তির ভারসাম্য বা পাওয়ারের যে ব্যালেন্স, সেটাকে নতুন করে নিশ্চিত করা। ওকে, তো এই ছিল ভিয়েনা কংগ্রেসের লক্ষ্য। কেন হচ্ছে, কোথায় হচ্ছে, এবং এর নেতৃত্বে কে ছিল? এর নেতৃত্বে প্রধান যিনি এর লিডারশিপ রোল প্লে করছেন, তার নাম হচ্ছে অস্ট্রিয়ার যিনি চ্যান্সেলর, ক্লেমেন্স ভন মেটার্নিক। ওকে, তো অস্ট্রিয়ার চ্যান্সেলর, অস্ট্রিয়ার রাজধানী, অস্ট্রিয়া একটি দেশ, তার রাজধানী ভিয়েনাতে এই কনফারেন্স হচ্ছে, এবং সেখানকার চ্যান্সেলর ক্লেমেন্স ভন মেটার্নিক, তিনি এর মূল দায়িত্ব বা মূল লিডারশিপ রোল প্লে করছেন। ওকে, তো তার ধারণাটা কিরকম ছিল? তিনি ছিলেন রক্ষণশীল, মানে একটু ট্র্যাডিশনাল অর্থোডক্স মাইন্ডসেটের লোক, মানে তিনি রাজতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি নিজে একটা কোথাও গিয়ে স্বৈরতন্ত্রকে সাপোর্ট করছেন, এই রকম একজন লিডার। তো এই মোটামুটি ভিয়েনা কংগ্রেসের মোদ্দা কথা। একটু খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। ওকে, তো প্রধান উদ্দেশ্যগুলো কি, আমরা যদি একটু পয়েন্ট ওয়াইজ দেখার চেষ্টা করি। প্রথম উদ্দেশ্য হচ্ছে শক্তির ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ পাওয়ারের যে ব্যালেন্স সেটাকে মেনটেন করা। মানে কোন একটা দেশ গোটা ইউরোপে আধিপত্য স্থাপন করবে, সেটাকে তারা মান্যতা দিচ্ছে। যেমন কিছুদিন আগেই, মানে 1804 থেকে 1814 এই সময়কাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে নেপোলিয়নের একটা দাপাদাপি চলছে। তো নেপোলিয়নের পরবর্তীকালের ইউরোপে যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে, সেই কারণেই এই কংগ্রেসের আয়োজন। ওকে, মানে এই সম্মেলনের আয়োজন। তো সেখানে মূলত কোনো একক দেশ যাতে ইউরোপে ক্ষমতা বিস্তার না করতে পারে, তার একটা চেষ্টা করা হচ্ছে এই সম্মেলনে। ওকে, সেকেন্ড, প্রাক নেপোলিয়নিক যে রাজতন্ত্র, সেটাকে পুনরুদ্ধার করার একটা চেষ্টা এবং তার লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ রাজতন্ত্রকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে ভিয়েনা কংগ্রেসে, এটিও খেয়াল রাখবেন। এবং ফ্রান্সকে সীমায়িত করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু ফ্রান্স গোটা ইউরোপে তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছে নেপোলিয়নের সময়কালে, এবং প্রত্যেকটা দেশের সাথেই যুদ্ধ হচ্ছে, আক্রমণ করছে, সেই কারণে ফ্রান্সকে কি করা হচ্ছে না, সীমায়িত করে দেওয়া হচ্ছে। ফ্রান্সের যে গণ্ডি, সেটাকে সংকীর্ণ করে দেওয়া হচ্ছে, এবং তার আশেপাশের যে দেশগুলো, সেই দেশগুলো ফ্রান্সকে একটা বাফার স্টেট হিসাবে তৈরি করে দিচ্ছে। বাফার স্টেট মানে কি, যাতে ফ্রান্স আর সম্প্রসারণ না করতে পারে, তার যে সীমানা সেটা যাতে এক্সপ্যান্ড না করতে পারে, সেই কারণে কি করা হচ্ছে, ফ্রান্সের একটা সীমাবদ্ধকরণ, সেটাও অস্ট্রিয়ার যে ভিয়েনা কংগ্রেস তার একটা লক্ষ্য ছিল।
এবং আরেকটা লক্ষ্য ছিল উদারতাবাদ বা লিবারালিজম এবং ন্যাশনালিজম, সেটাকে অবরুদ্ধ করা। ওকে, বা জাতীয়তাবাদী যে স্ফুরণ বা ন্যাশনালিস্ট যে একটা এজেন্ডা, সেটা যাতে না ছড়িয়ে পড়ে সেই চেষ্টাও কিন্তু করা হচ্ছে। তো ভিয়েনা কংগ্রেসের লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এটাও আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। তো মোটামুটিভাবে এর প্রধান লিডারশিপ রোল প্লে করছেন ক্লেমেন্স ফন মেটারনিক। তো মেটারনিকের রোল আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মেটারনিক মূলত ছিল অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওকে, পররাষ্ট্রমন্ত্রী মানে এখন আমরা যাকে বিদেশ মন্ত্রী বলি। তো পররাষ্ট্রমন্ত্রী 1809 থেকে 1848 এই দীর্ঘকাল সময়কালে তার একটা ক্ষমতার একটা প্রতাপ বা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো তিনি তার যে মতবাদগুলো সেগুলো কি ধরনের মতবাদ, এটাও একটু ইম্পর্টেন্ট। তিনি মূলত রক্ষণশীল মতাদর্শের মানুষ, যিনি রাজতন্ত্রকে বিশ্বাস করছেন, রাজতন্ত্রের বৈধতাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন এবং উদারতাবাদ এবং জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। মানে লিবারালিজম এবং ন্যাশনালিজমের এগেনস্টে তিনি ছিলেন। তিনি চাননি কোনো দেশ জাতীয়তাবাদী হয়ে উঠুক, কোনো দেশ উদারনৈতিক ভাবধারাতে চলুক। তিনি একটা ট্র্যাডিশনাল একটা রক্ষণশীল মানসিকতার লোকজন ছিলেন। ওকে, তো তিনি মূলত ভিয়েনা কংগ্রেসের সভাপতিত্ব করছেন, তিনিই প্রেসিডেন্ট এবং তিনি তার নেতৃত্বে ইউরোপে কনসার্ট প্রতিষ্ঠা হচ্ছে। কি প্রতিষ্ঠা হচ্ছে? কনসার্ট প্রতিষ্ঠা হচ্ছে, যেখানে সমগ্র দেশগুলো মানে অনেকগুলো দেশ এক জায়গায় হচ্ছে এবং শান্তি বজায় রাখার জন্য একটা মিলিত একটা সম্মেলন আয়োজিত হচ্ছে ভিয়েনাতে। ওকে, তো এই মোটামুটি মেটারনিকের ভূমিকা। তো মেটারনিক কেমন ছিলেন, এটাও অনেকাংশে প্রশ্নের জন্য আপনাদের ইম্পর্টেন্ট। তো মেটারনিকের কূটনৈতিক নেতৃত্বে বা ডিপ্লোম্যাটিক তার মাইন্ডসেটের কারণেই কংগ্রেসের যে কাঠামো সেটা তৈরি হচ্ছে এবং তিনি বিভিন্ন প্রতিনিধিদের সাথে এক জায়গায় মিলিত হচ্ছেন এবং পূর্বের যে কূটনৈতিক ধারা মানে রক্ষণশীল রাজতন্ত্রের যে ধারা সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটা একটা নিয়ম, মানে এটা একটা তার পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে ইউরোপে একটা কনসার্ট গঠন করছে। কনসার্ট মানে কি, সব শক্তিগুলোকে বা ইউরোপের সব দেশগুলোকে তিনি এক জায়গায় করার চেষ্টা করছেন। অস্ট্রিয়া, ব্রিটেন, প্রাশিয়া, রাশিয়া, পরে ফ্রান্সের সাথে যুক্ত হচ্ছে। তো এই একটা লক্ষ্য। থার্ড লক্ষ্য তার ছিল রাজতন্ত্রকে পুনরুদ্ধার করা। মানে ফরাসি বিপ্লব কেন হচ্ছে? ফরাসি বিপ্লব হচ্ছে ফ্রান্সে রাজতন্ত্রের বিলোপ সাধনের জন্য। ষোড়শ লুই ফরাসি বিপ্লবের সময়কালের শাসক, তার এগেনস্টে মূলত সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্বের জন্য ফরাসি বিপ্লব হচ্ছে এবং ফরাসি বিপ্লবের পরে ইউরোপে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। ফ্রান্সে আবার একজন শাসক আছেন নেপোলিয়ান, যিনিও নিজেকে এম্পেরর হিসেবে ঘোষণা করছেন। তো তার এগেনস্টে গিয়ে এই মেটারনিকের যে ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন, সেখানে আবার রাজতন্ত্রকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ওকে, এবং তার যে ধারণা, তার একটা প্রভাব, মানে এই যে মেটারনিকের ক্ষমতার যে সূত্রপাত হলো মোটামুটিভাবে ভিয়েনা কংগ্রেসের সময়কাল নাগাদ 1814-15 থেকে এবং 1848 সাল পর্যন্ত মেটারনিকের ইউরোপে কিন্তু একটা বিশাল বড় প্রভাব কিন্তু থাকছে। রক্ষণশীল মানসিকতার প্রভাব কিন্তু একটা ইউরোপে থাকছে। ওকে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এর পাশাপাশি অস্ট্রিয়াতে তিনি জার্মান কনফেডারেশন ইত্যাদির যে গঠন সেটা তৈরি হচ্ছে এবং উত্তর ইতালিতে অস্ট্রিয়ার যে প্রভাব সেটা নিশ্চিত হচ্ছে। মানে উত্তর ইতালিতে অস্ট্রিয়া বা এই যে মেটারনিকের রাজত্বের যে শাসন, সেটা উত্তর ইতালিতে কিন্তু আমরা তার প্রভাব কিন্তু পড়তে দেখতে পাই। ওকে, তো এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ইউরোপের ইতিহাস আমাদের কাছে পরিষ্কার বা স্বচ্ছ লাগবে না, একটু কঠিন লাগবে, কারণ আমরা সচরাচর ইউরোপ পড়ি না। আমরা প্রথাগতভাবে ভারতের ইতিহাসই বেশি মাত্রায় পড়ছি, কিন্তু যেহেতু এসএলএসটির এসএসসি সিলেবাস ইউরোপ আছে, আমাদের মন দিয়েই একটু পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে। ওকে, তো এই মোটামুটি পয়েন্ট যেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা। তারপরে ভিয়েনা কংগ্রেসের ফলে কি হয়েছিল? ভিয়েনা কংগ্রেসের ফলে আমরা দেখতে পাচ্ছি নতুন করে ভৌগোলিক পুনর্গঠন হচ্ছে, মানে জিওগ্রাফিক্যাল একটা রিকনস্ট্রাকশন বা ম্যাপগুলোর একটা রিকনস্ট্রাকশন হচ্ছে। প্রত্যেকটা দেশের মানচিত্র পুনর্ভাবে নির্ধারণ করা হচ্ছে। ফ্রান্স এবং স্পেনে বুর্বো ডাইনাস্টি তারা আবার ক্ষমতায় আসছে, রিভাইভ করছে রাজতন্ত্রকে। কোন ডাইনাস্টি ফিরে আসছে সেটাও মাথায় রাখতে হবে, বুর্বো ডাইনাস্টি। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, জার্মান কনফেডারেশন তৈরি হচ্ছে অস্ট্রিয়ার নেতৃত্বে, অর্থাৎ মেটারনিকের নেতৃত্বে 39টা জার্মান রাষ্ট্র নিয়ে একটা বিশাল বড়
কনফেডারেশন তৈরি হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। এবং ইউরোপে একটা কনসার্ট তৈরি হচ্ছে, ওকে, মানে মহাশক্তিগুলোর একটা কূটনৈতিক কাঠামো, কূটনৈতিক একটা মিলিত শক্তিকে বলা হচ্ছে কনসার্ট, যেটা মোটামুটিভাবে 1918 পর্যন্ত বা প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত যার স্থায়িত্ব থাকছে, ওকে। তো এই মোটামুটি ভিয়েনা কংগ্রেসের ফলাফল, মানে ইউরোপের ইতিহাসে ভিয়েনা কংগ্রেস কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করছে এবং খুব ইম্পর্টেন্ট আপনাদের সিলেবাসের জন্য। তো চারটে আমরা পয়েন্ট পেলাম ভিয়েনা কংগ্রেস বলে কি হচ্ছে। ভূগোল, মানে প্রত্যেকটা দেশের, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, প্রত্যেকটা দেশের ভূগোল নতুন করে হয়ে যাচ্ছে, কারণ ম্যাপগুলোই এদিক ওদিক হয়ে যাচ্ছে, ওকে। রাজতন্ত্র ফিরে আসছে কোনো কোনো দেশে, বিশেষ করে স্পেন এবং ফ্রান্সে, যেখানে বুর্বো ডাইনেস্টি ক্ষমতায় আসছে। জার্মান কনফেডারেশন গড়ে উঠছে এবং ইউরোপে কনসার্ট তৈরি হচ্ছে, ওকে, খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো যে কারা এই ভিয়েনা কংগ্রেসে পার্টিসিপেট করেছিলেন, কোন দেশের কোন নেতা, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন দেশের কারা এই ভিয়েনা কংগ্রেসে 1814-15 যে সম্মেলন পার্টিসিপেট করেছিলেন, ওকে। তো অস্ট্রিয়া থেকে পার্টিসিপেট করছেন ক্লেমেন্স ভন মেটার্নিক, যিনি এই কংগ্রেসের বা সম্মেলনের সভাপতিত্ব করছেন এবং শক্তি ভারসাম্যের যে নীতি তার মূল স্থপতি ছিলেন এবং যিনি একই সাথে রক্ষণশীল নীতি প্রচার করছেন, ওকে। ব্রিটেন থেকে ছিলেন লর্ড ক্যাসলারি, ওকে, লর্ড ক্যাসলারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারা কোন দেশ থেকে ছিলেন মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ওকে। ব্রিটেন থেকে ছিলেন লর্ড ক্যাসলারি। তো তারও লক্ষ্য ছিল এটাই, শক্তির ভারসাম্য বজায় রাখা এবং সমষ্টিগত নিরাপত্তা, অর্থাৎ সমস্ত দেশের একসাথে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার একটা চেষ্টা তিনি করেছিলেন। এবং তার আরেকটা নীতি ছিল, তিনি ফ্রান্সের এগেনস্টে ছিল, ফ্রান্স এবং ব্রিটেনের শত্রুতা কিন্তু একদম প্রথম থেকে ইউরোপে, ওকে। তো তিনি এই কংগ্রেসে বলছেন যে ফ্রান্সের ওপর কঠোর সত্ত্ব, ঠিক আছে, চাপাতে হবে, ঠিক আছে। প্রথম দিকে তিনি এই কথা বললেন, কিন্তু পরবর্তীকালে এই লর্ড ক্যাসলারির সাথেই ফ্রান্সের একটা সমঝোতা হচ্ছে এবং পরবর্তীকালে তিনি বলছেন যে ফ্রান্সের ওপর কঠোর সত্ত্ব না চাপালেও হবে, মানে প্রত্যেক নেতাই বলছে যে ফ্রান্সের উপর কঠোর সত্ত্ব চাপানো হোক। লর্ড ক্যাসলারিও সেটারই পক্ষে ছিলেন, কিন্তু পরবর্তীকালে তার বিরোধিতা করছেন, ওকে। এটিও একটি খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু মাথায় রাখতে হবে ব্রিটেন থেকে কে ছিলেন, লর্ড ক্যাসলারি, ওকে। আচ্ছা, তারপরে রাশিয়া থেকে ভিয়েনা কংগ্রেসে কে পার্টিসিপেট করছেন, জার আলেকজান্ডার প্রথম, তিনি পোল্যান্ডে উদারনীতির প্রস্তাব দিচ্ছেন এবং জোটের সমর্থক ছিলেন তিনি। ফ্রান্স থেকে গিয়েছিলেন শার্ল তালর, ঠিক আছে, শার্ল তালর। তো তিনি বেসিক্যালি ফ্রান্সের যে মহাশক্তির মর্যাদা তার পুনরুদ্ধারের চেষ্টা করছেন। প্রাশিয়া থেকে ছিলেন প্রিন্স ভন হার্ডেনবার্গ, ওকে। তো প্রাশিয়ার জন্য ভৌগোলিক লাভ, মানে বেসিক্যালি স্যাক্সনি, রাইনল্যান্ড, এই যে প্রদেশগুলো, এগুলোর অর্জনের কথা তিনি বলছেন। তো কোন দেশ থেকে কে নেতৃত্ব দিচ্ছেন ভিয়েনা কংগ্রেসে, খেয়াল রাখবেন, আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি বললাম যে ম্যাপগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে ভিয়েনা কংগ্রেসের ফলে, কোন দেশের কি হচ্ছে। ফ্রান্সের নেপোলিয়নের যে ফলে যে একটা বিশাল বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল নেপোলিয়ন, ফ্রান্সের, মানে কি বলবো, ফ্রান্সের শাসক বা স্থপতি বলা যেতে পারে। তো ফ্রান্সের এম্পেরর নেপোলিয়ন যে বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন, সেই সাম্রাজ্যকে সীমায়িত করা হলো, সংকীর্ণ করে দেওয়া হলো এবং তার চারিদিকে বাফার রাষ্ট্র তৈরি করা হলো। বাফার রাষ্ট্র মানে কি, বিভিন্ন রাষ্ট্র, যাতে ফ্রান্স আর এক্সপ্যান্ড না করতে পারে, যাতে না ফ্রান্সের সীমানার বৃদ্ধি পায়। তো এই হলো ফ্রান্সের ভূগোল। আচ্ছা, নেদারল্যান্ড বেলজিয়ামের সাথে একত্রিত হয়ে একটা নতুন রাষ্ট্র গড়ে উঠছে, নেদারল্যান্ডস কিংডম, ওকে। খেয়াল রাখবেন কখন গড়ে উঠছে, ভিয়েনা কংগ্রেসের পরে পরে। রাশিয়া দুটো জায়গা দখল করছে, একটা হচ্ছে রাইনল্যান্ড আর একটা হচ্ছে স্যাক্সনি, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে রাশিয়া কোন কোন অঞ্চল দখল করেন, তো রাইনল্যান্ড আর স্যাক্সনি, ওকে, মাথায় রাখতে হবে। আচ্ছা, অস্ট্রিয়া কি পাচ্ছে, অস্ট্রিয়া উত্তর ইতালির উপর তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাচ্ছে এবং জার্মান কনফেডারেশন তার লিডারশিপ রোল প্লে করছে অস্ট্রিয়া, ওকে। রাশিয়া পোল্যান্ডের অনেকটা অংশ দখল করছে আর সুইজারল্যান্ড স্থায়ী নিরপেক্ষতা, মানে একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে গড়ে উঠছে এই ভিয়েনা কংগ্রেসের সময়কালই, ওকে। তো এইভাবে কিন্তু ইউরোপের ম্যাপের ক্ষেত্রে রিকনস্ট্রাকশন কিন্তু দেখা যাচ্ছে ভিয়েনা কংগ্রেসের হাত ধরে, ওকে। তো মোটামুটি ভাবে এটাই আমরা বললাম। আচ্ছা, এটা একই হচ্ছে। আচ্ছা, আর অস্ট্রিয়ার নেতৃত্বে জার্মান কনফেডারেশন গড়ে উঠছে, যেখানে 39টি রাষ্ট্র থাকছে, এটাও একটু খেয়াল রাখবেন এই প্রসঙ্গে।
আর প্রাশিয়া কি কি অঞ্চল দখল করছে, রাইনল্যান্ড ওয়েস্টফ্যালিয়াটাও দখল করছে, এটাও একটু খেয়াল রাখবেন। আর স্যাক্সনির মানে 2/5 অঞ্চল তিনি দখল করছেন। তো এই মোটামুটি কারা কি দখল করছে এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর ইউরোপে কনসার্ট গড়ে উঠছে। ইউরোপে কনসার্ট মানেটা কি? কনসার্ট মানে হচ্ছে বিভিন্ন দেশ মিলে একটা মহাশক্তিগুলো একটা একটা সভা টাইপের গড়ে তুলছেন, কনসার্ট, যেটার লক্ষ্য থাকবে ইউরোপে শান্তি বজায় রাখা, এবং যেটার লক্ষ্য থাকবে ইউরোপে সমস্ত দেশগুলোর নিরাপত্তাকে বা সমষ্টিগত নিরাপত্তাকে ঠিক রাখা। ওকে, তো এই ছিল ইউরোপে কনসার্ট, যেখানে অস্ট্রিয়াকে পাচ্ছি, ব্রিটেনকে পাচ্ছি, প্রাশিয়াকে পাচ্ছি, রাশিয়াকে পাচ্ছি, ফ্রান্সকে পাচ্ছি। তো লক্ষ্য কি ছিল কনসার্টের? লক্ষ্য ছিল শক্তির ভারসাম্য বজায় রাখা, মানে কোনো একক রাষ্ট্র যাতে আধিপত্য না বিস্তার করতে পারে, যেমন ফ্রান্স নেপোলিয়নের সময়কাল আধিপত্য বিস্তার করছে, এরকম যাতে না হয়। ওকে, সমষ্টিগত নিরাপত্তা মানে সমস্ত দেশের যাতে একসাথে একটা নিরাপত্তা তার বা একটা সেফটির একটা ব্যাপার ইউরোপে তৈরি থাকে। তো এই একটা লক্ষ্যও কিন্তু আমরা কনসার্টের ফলে দেখতে পাচ্ছি। এবং রাজতন্ত্রকে বৈধতাকরণের একটা নীতি বা লেজিটিমেসি অফ কিংডম বা লেজিটিমাইজেশন অফ মোনার্কি, এই যে ব্যাপারটাও আমরা দেখতে পাচ্ছি ইউরোপে। এবং কোথাও যদি বিপ্লব ঘটে, যেমন স্পেনে ঘটছে, নেপালসে ঘটছে, সেই বিপ্লব দমনে সমস্ত দেশগুলো একসাথে হাতে হাত লাগাবে। ওকে, এই ছিল কনসার্টের নীতি। তো ইউরোপে কনসার্টের নীতিও কিন্তু ভিয়েনা কংগ্রেসের মানে একদম সূত্র ধরেই আসছে। ওকে, তো এটাও একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউরোপের ইতিহাসের জন্য, আপনাদের এসএসসির জন্য। একটু জটিল লাগলেও লাগতে পারে, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, ভিয়েনা কংগ্রেসের সমালোচনা যদি দেখি, ভিয়েনা কংগ্রেসের সমালোচনা কি না, জার্মান এবং ইতালির একটা ঐক্যের একটা পরিস্থিতি শুরু হয়েছিল ভিয়েনা কংগ্রেসের ঠিক আগে আগে। ওকে, তো সেই ঐক্যতার ক্ষেত্রে বা জার্মানির বা ইতালির যে ঐক্যতা, সেই ঐক্যতাকে কোথাও গিয়ে ভেঙে দিচ্ছে এই ভিয়েনা কংগ্রেস। ওকে, মানে জাতীয়তাবাদকে যেহেতু উপেক্ষা করা হচ্ছে, ন্যাশনালিজমকে যেহেতু উপেক্ষা করা হচ্ছে, তো জার্মানির যে ইউনিফিকেশন বা ইতালির যে ইউনিফিকেশন, এই যে ঐক্যতা, এই ঐক্যতা কোথাও গিয়ে রুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ভিয়েনা কংগ্রেসের হাত ধরে। ওকে, এবং উদারতাবাদ, গণতন্ত্রের যে নীতি, উদারতাবাদ বা লিবারালিজম, সেটাকেও ভিয়েনা কংগ্রেসে যেহেতু সমালোচনা করা হচ্ছে, তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে 1830-48 বিপ্লব ঘটছে। ওকে, এবং ভিয়েনা কংগ্রেস হয়তো সাময়িকভাবে ইউরোপের স্থিতিশীলতা বা সাময়িকভাবে নিরাপত্তার যে একটা বেষ্টনী সেটা নির্মাণ করতে সক্ষম হয়েছিল, কিন্তু ইউরোপে ভিয়েনা কংগ্রেসের প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে না, কারণ পরবর্তীকালেই আমরা জাতীয়তাবাদী উত্থান, পরবর্তীকালেই আমরা উদার শক্তির একটা উত্থান দেখতে পাচ্ছি ইউরোপে। ওকে, কারণ 1830 এবং 48 বিপ্লব দেখা যাচ্ছে। তো ভিয়েনা কংগ্রেস দীর্ঘমেয়াদী ফলাফল রাখতে পারেনি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। বিশেষ করে ভিয়েনা কংগ্রেস যেহেতু জাতীয়তাবাদ এবং উদারতাবাদের বিরোধী ছিল, সেই কারণে বিপ্লবও কিন্তু পরবর্তীকালেই হচ্ছে। ওকে, তো এটাও একটু খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, তাও এর প্রভাব অবশ্যই আছে। প্রভাব যদি আমরা দেখি, পজিটিভ প্রভাব, প্রায় 40 বছর ভিয়েনা কংগ্রেসের একটা নীতি ইউরোপের সমস্ত দেশগুলোর মধ্যে একত্রিতকরণের যে নীতি সেটা থাকছে। ওকে, মহাশক্তিগুলোর মধ্যে সরাসরি যে আলোচনার নীতি সেটাও প্রবর্তিত হচ্ছে ভিয়েনা কংগ্রেসের হাত ধরে। একা রাষ্ট্রের যে আধিপত্য স্থাপন, মানে একটা দেশ গোটা ইউরোপে ক্ষমতা স্থাপন করবে, এই নীতিরও বিরোধী ছিল ভিয়েনা কংগ্রেস, যেটাও খুব এফেক্টিভ হচ্ছে। আবার রাজতন্ত্র ফিরে আসছে এবং বিপ্লবকে দমন করার চেষ্টা করা হচ্ছে। আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদ এবং উদার নীতিকে যেহেতু উপেক্ষা করা হচ্ছে, সেই কারণে বিপ্লব হচ্ছে 1830-48। ঐক্যকে দমানোর চেষ্টা করা হচ্ছে, যে কারণেও বিপ্লব হচ্ছে, বিদ্রোহ হচ্ছে। তো এই মোটামুটি ভাবে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, যেটা আপনাদের এক্সামের জন্য একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা এগুলো মোটামুটি বলেছি। আচ্ছা, মেটার্নিকের পরবর্তীকাল, মেটার্নিক মোটামুটিভাবে 1848 পর্যন্ত তিনি ক্ষমতা বজায় রাখছেন, কিন্তু 1848 সালে ইউরোপে বিপ্লব হচ্ছে এবং সেই বিপ্লবে তার পতন ঘটছে, এবং এই যে মেটার্নিক সিস্টেম বা এই যে রক্ষণশীল নীতি, তার একটা পতন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই জায়গা সম্পর্কে যদি কোনো বইয়ের নাম দেয় তাহলে সেটাও আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এইচ কিসিঙ্গারের এ ওয়ার্ল্ড রেস্টোরড, মেটার্নিক, ক্যাসেলগার
অ্যান্ড দ্য প্রবলেমস ফর পিস অফ পিস 1812 to 1822। এই বইটির নাম একটু খেয়াল রাখবেন, কারণ আপনাদের পরীক্ষাতে বইয়ের নাম থেকেও প্রশ্ন দিতে পারে। ওকে, আচ্ছা, সি.কে ওয়েবস্টারের লেখা বইয়ের নাম দ্য কংগ্রেস অফ ভিয়েনা 1814 1815, খেয়াল রাখবেন। এইচ.জি. সেনাক, তার বইয়ের নাম হচ্ছে দ্য আফটার ম্যাথ অফ দ্য নেপোলিয়ানিক ওয়ার্স, দ্য কনসার্ট অফ ইউরোপ। ওকে, প্রথম বইটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এইচ কিসিঙ্গারের লেখা এ ওয়ার্ল্ড রেস্টোর্ড। ওকে, তো এই বইটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা প্রত্যেকটা টপিক আলোচনা শেষে 30টা করে এমসিকিউ পড়ছি, যাতে আপনাদের এমসিকিউর প্রিপারেশনটাও ঠিকঠাক থাকে। তো আমরা এমসিকিউগুলো একটু দেখি। ভিয়েনা কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়? আমরা এখনই পেলাম 1814-15। আচ্ছা, ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য কি ছিল? ইউরোপে নয়, শক্তির ভারসাম্য নিশ্চিত করা, মানে মূলত পাওয়ারের যে ব্যালেন্স সেটাকে নিশ্চিত করা। ওকে, সেই কারণেই। আচ্ছা, আমরা মোটামুটিভাবে যদি আমরা ক্লাসটা ঠিকঠাকভাবে দেখি, আশা করি এই 30টা এমসিকিউ আমরা সহজে করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের সভাপতিত্ব কে করছেন? অবশ্যই ক্লেমেন্স ভন মেটারনিক। আচ্ছা, মেটারনিক কোন দেশের প্রতিনিধিত্ব করেছিল? অস্ট্রিয়া। ওকে, আচ্ছা, ভিয়েনা কংগ্রেসে কোন নীতি রাজতন্ত্র পুনরুদ্ধারের উপর জোর দিয়েছিল? শক্তির ভারসাম্য, বৈধতা, না সমষ্টিগত নিরাপত্তা, নাকি হস্তক্ষেপ? তো বৈধতা, লেজিটিমেসি অফ মোনার্কি। ওকে, ইউরোপে কনসার্ট মানে কি? একটা মূলত মহাশক্তিগুলোর কূটনৈতিক সহযোগিতার ব্যবস্থাকে কনসার্ট বলা হচ্ছে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, 7 নম্বর, ভিয়েনা কংগ্রেসে ফ্রান্সের প্রতিনিধিত্ব কে করেছেন? তালের। ওকে, তালের, তো এটাও খেয়াল রাখবেন। ভিয়েনা কংগ্রেস কোন দেশকে স্থায়ী নিরপেক্ষতা দিচ্ছে? সুইজারল্যান্ড, আমরা পেয়েছি এটাও। ভিয়েনা কংগ্রেসে কোন রাজবংশ ফ্রান্সে পুনরুদ্ধার করা হয়েছিল? বোর্বো রাজবংশ। ওকে, আচ্ছা, জার্মান কনফেডারেশন কতগুলি রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছিল? 39টি রাষ্ট্র। আচ্ছা, তারপরে প্রশ্ন, মেটারনিকের রক্ষণশীল নীতির প্রধান লক্ষ্য কি ছিল? বিপ্লবী নীতি দমন করা। ওকে, এটাও আমরা পেয়েছি। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসে কোন অঞ্চল রাশিয়ার অধীনে আসে? তো রাশিয়ার অধীনে যে অংশটা আছে সেটা হচ্ছে কংগ্রেস পোল্যান্ড। ওকে, পোল্যান্ডের কিছুটা অংশ। কনসার্ট কবে থেকে কতদিন স্থায়ী ছিল? 1815 থেকে 1914, বিশ্বযুদ্ধ পর্যন্ত আমরা পড়লাম একটু আগেই। আচ্ছা, ভিয়েনা কংগ্রেসে কোন দেশ নেদারল্যান্ডের সাথে একত্রিত হয়? বেলজিয়াম, আমরা পড়েছি এটাও। মেটারনিক কোন মতাদর্শের প্রবক্তা ছিল? রক্ষণশীলতার, আমরা ক্লাসে পেয়েছি। ভিয়েনা কংগ্রেসে কোন দেশ রাইনল্যান্ড লাভ করেছিল? প্রাশিয়া। ওকে, রাইনল্যান্ড এবং স্যাক্সনি দখল করলো, আমরা দেখলাম। পবিত্র জোট কে প্রস্তাব করেছিল? পবিত্র জোটের কথা বলছে জার আলেকজান্ডার প্রথম, রাশিয়ার। আচ্ছা, ভিয়েনা কংগ্রেসের ফলে অস্ট্রিয়া নিয়ন্ত্রণে কোন অংশ আসছে? উত্তর ইতালি, এটাও আমরা ক্লাসে পেয়েছি। ভিয়েনা কংগ্রেসের কোন ফলাফল জাতীয়তাবাদী আন্দোলনকে উপেক্ষা করেছিল? জার্মান কনফেডারেশন গঠন। ওকে, আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, ইউরোপের কনসার্টের একটা প্রধান নীতি কি? সমষ্টিগত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, ভিয়েনা কংগ্রেসের ফলে ফ্রান্সের চারপাশে কি সৃষ্টি করা হয়েছিল? বাফার রাষ্ট্র, এটাও আমরা পেয়েছি। মেটারনিকের কূটনৈতিক উদ্ভাবন কি ছিল? গোপন চুক্তি, সামরিক হস্তক্ষেপ, নাকি সরাসরি আলোচনার প্রবর্তন? সরাসরি আলোচনার প্রবর্তন। আচ্ছা, তারপরে প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন দেশে বুর্বো ডাইনেস্টি আবার ক্ষমতায় আসছে? ফ্রান্স এবং স্পেন, এটাও আমরা পেয়েছি। আচ্ছা, ইউরোপে কনসার্ট কোন বিপ্লব দমন করেছিল? স্পেন এবং নেপালসের বিপ্লব, যেখানে জাতীয়তাবাদী বিপ্লব চলছিল। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসে কোন সিদ্ধান্ত 1848 সালে বিপ্লবের কারণ হয়েছিল? জাতীয়তাবাদ এবং উদারবাদের দমন, এর বিরুদ্ধেই 1848 সালে বিপ্লব হচ্ছে। ওকে, 26 নম্বর প্রশ্ন, মেটারনিক কোন বছর পতন হয়েছিল? 1848। ভিয়েনা কংগ্রেসে কোন প্রতিনিধি ফ্রান্সের মর্যাদা পুনরুদ্ধার করেছিলেন? ক্যাসলারি, এটাও আমরা দেখলাম। ওহো, ফ্রান্সের মর্যাদা পুনরুদ্ধার করেছিল তালের। আচ্ছা, ফ্রান্সের তালের। ওকে, আচ্ছা, জার্মান কনফেডারেশন নেতৃত্বে কোন দেশ ছিল? অস্ট্রিয়া। আচ্ছা, তারপরে ইউরোপের কনসার্টের কোন নীতি বিপ্লবী দমনের উপর জোর দিয়েছিল? হস্তক্ষেপ, ইন্টারভেনশন। 30 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের দীর্ঘমেয়াদী প্রভাব কি ছিল? জাতীয়তাবাদী এবং উদার আন্দোলনের উত্থান। যেহেতু এদেরকে দমন করার চেষ্টা করা হয়েছিল, এই কারণেই 1830-48 বিপ্লব হচ্ছে এবং জাতীয়তাবাদী এবং উদার আন্দোলনের একটা উত্থান আমরা ইউরোপে দেখতে পাচ্ছি। ওকে, তো এই মোটামুটি আমরা ইউরোপের ইতিহাসে ভিয়েনা কংগ্রেস এবং মেটারনিকের জায়গাটি একটু পড়ার চেষ্টা করলাম। আমি এই ক্লাসের পিডিএফ পরবর্তীকালে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব, কিন্তু ক্লাসটি একটু শুনলে ভালো হয়। আর আমরা আরও অন্যান্য এমসিকিউ সিরিজ বা ইত্যাদিও ক্লাস প্যারালালি দিচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।